আজকের আলোচনার বিষয় যেটা দ্বন্দ্ব বা যুগ্ম বল, টর্ক এবং বলের ভ্রামক, এই সম্পর্কে আজ আমরা পড়ব। প্রথমে পয়েন্ট হচ্ছে দ্বন্দ্ব বা যুগ্ম বল। আমরা এটা পড়ব দ্বন্দ্ব বা যুগ্ম বল। দ্বন্দ্ব বা যুগ্ম বল কাকে বলে? বইয়ের সংজ্ঞা অনুযায়ী একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বলকেই দ্বন্দ্ব বা যুগ্ম বল বলা হয়। অর্থাৎ একই সময়ে দুটো আলাদা ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটো বল, যেটা সমান্তরাল এবং বিপরীতমুখী, সেই দুটো বলকেই বলা হচ্ছে দ্বন্দ্ব বা যুগ্ম বল। তাহলে আমরা লিখে ফেলি যে একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি কি হতে হবে? সমান হতে হবে, সমান্তরাল হতে হবে এবং বিপরীতমুখী বলকেই বলা হয় দ্বন্দ্ব বা যুগ্ম বল। এটা এত জেনে রাখলেই হবে। এবার আমরা ঢুকবো নেক্সট টপিক, টর্ক। টর্ক জিনিসটা আমরা আগেও পড়েছি। টর্ক কি? টর্ক হচ্ছে এক প্রকার বল যা প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। যে পেনটার উপর যে বলটা প্রয়োগ করলে তার ঘূর্ণন প্রবণতা তার ঘোরার যে অ্যাবিলিটি সেইটা চলে আসছে, যে বলটা প্রয়োগ করার মাধ্যমে, তাকেই আমরা বলছি টর্ক। তাহলে টর্ককে তিনভাবে ডেফিনেট করা যায়, ঠিক আছে? যে টর্ক এক প্রকার বল, প্রথম একটা বলা যায়। আবার বলা যায় টর্ক হচ্ছে এক প্রকার বল যা বস্তুর ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। আবার বলা যায় বস্তুর বলের ভ্রামকের সমষ্টিকে বলা হয় টর্ক। তিনভাবে এটাকে বলা যায় টর্ক জিনিসটাকে। তাহলে সংজ্ঞা অনুযায়ী টর্ক কাকে বলা হয়? বলছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের বাহু, এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলে। আচ্ছা, টর্ককে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে বলে টাও চিহ্ন। টর্কের ভাগ তিনটে, এফ আর থিটা। বাহু, এগুলো বাহু টর্কের, এগুলো হচ্ছে বাহু। কি বলছে? যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব বল যেটা বললাম, এবং দ্বন্দ্বের বাহু, এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটা বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করছে এটাকেই বলা হচ্ছে টর্ক, যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? টাও চিহ্নের মাধ্যমে। এই টর্কের একক কি? এই টাও এর একক বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন, যেমন সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডাইন সেমি। তারপর হচ্ছে এফপিএস পদ্ধতিতে এর একক হচ্ছে পাউন্ডাল ফিট। আর এসআই পদ্ধতিতে এর হচ্ছে নিউটন মিটার। এই হচ্ছে এর একক। এবার এর মাত্রা, হচ্ছে mL2T-2। এই যে টর্কের একক এবং মাত্রা, বলের ভ্রামক, এই বলের ভ্রামকের সাথে হুবহু সেম। অর্থাৎ টর্ক এবং বলের ভ্রামকের মধ্যে কোনোরূপ পার্থক্য কিন্তু নেই। এই জন্য বলা হয় বলের ভ্রামক এবং টর্ক স্পষ্টতই অভিন্ন। একটা জিনিস জেনে রাখা, যখন ঘূর্ণন হয়, ঘূর্ণনটা যদি বামাবর্তী তখন সেটা ঋণাত্মক হবে, আর যখন টর্কটা দক্ষিণাবর্তী হয় তখন সেটা হচ্ছে ঋণাত্মক। মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সেটা পজিটিভ যাবে, আর যদি ক্লকওয়াইজ যায় তাহলে সেটা নেগেটিভ হবে। লিখে দিই, মোমেন্ট অফ ফোর্স দুইভাবে কাজ করে। একটা হচ্ছে কি ক্লকওয়াইজ ডাইরেকশানে, আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সেটা হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে সেটা নেগেটিভ। এটা উল্টো। টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এর টর্ক এবং বলের মধ্যে একটা ভেক্টরের সম্পর্ক, ভেক্টর রূপ আছে। সেইটা কি না, টর্ক ও বলের
ভেক্টর রূপ কি সেটা না হচ্ছে টাও ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ইন্টু এফ ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে আর আগে আসবে, যখন ভেক্টর আসবে সেটা আর ইন্টু এফ হবে। নর্মালি ক্ষেত্রে ডাইরেকশন না ধরলে এফ ইন্টু আর, এফ মানে এফ ক্রস আর, আর ভেক্টরের ক্ষেত্রে ধরলে আর ক্রস এফ। টাও ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা ভেক্টর রূপ, ঠিক আছে। বল এবং টর্কের মধ্যে ভেক্টর রূপ। এখানে একটা অসম প্রকৃতির বস্তু আছে যেটা এ বি অক্ষ রয়েছে, আর বস্তুটার মধ্যে M1 M2 M3 করে অসংখ্য কণা রয়েছে n সংখ্যক পর্যন্ত। আর এদের মধ্যে এবি M1 থেকে এবি অক্ষের দূরত্ব R1, M2 অক্ষের R2, M3 অক্ষের R3, এমন করেই MN এর ক্ষেত্রে RN এরকম রয়েছে। এবার ধরি চিত্রের বস্তুটি M1 M2 M3 ডট 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 MN সংখ্যক কণার সমষ্টি। কারণ এখানে তো একটা কণা নেই, যেহেতু এটা অসম প্রকৃতির বস্তু, তাই এখানে অসংখ্য সংখ্যক কণা রয়েছে। এবার M1 থেকে, যেটা আমরা বললাম, M1 থেকে এবি অক্ষের দূরত্ব কত কত R1, এমন করে M2 থেকে এবি অক্ষের দূরত্ব R2, M3 থেকে আবার R3। আরেকটা জিনিস আমরা ধরে নেব যে ধরি বস্তুটি সমকৌণিক ত্বরণ নিয়ে ঘুরছে তো, কারণ অক্ষ রয়েছে, যেহেতু রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে যে বস্তুটা ঘুরছে, অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই ধরে নিলাম বস্তুটা সমকৌণিক ত্বরণ নিয়ে ঘুরছে। তাহলে সমকৌণিক ত্বরণ নিয়ে ঘুরলে এখানে কার ভূমিকা বেশি? টর্কের। কারণ টর্ক কি ঘূর্ণনের প্রতিরূপ না, বলের ঘূর্ণন প্রতিরূপ, যেটাকে টর্ক বলা হয়। এখানে সমকৌণিক ত্বরণ নিয়ে ঘুরলে যদি ঘোরার বিষয় আছে, তাহলে সেটা টর্কের ভূমিকা সেখানে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। এবার ঘূর্ণন অক্ষ থেকে সব কণাগুলোর দূরত্ব কিন্তু সময় নয়, তাই জন্য রৈখিক ত্বরণের মান কিন্তু আলাদা হবে। কিন্তু কৌণিক ত্বরণ, সেখানে লিখেছি সমকৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণ কি সেম, কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে সব কণাগুলো তো দূরত্ব ডিস্টেন্স সেম নয়, কারণ R1 R2 এন করে তো MN এর ক্ষেত্রে RN, সেই জন্য রৈখিক ত্বরণ এর মান আলাদা। তাহলে M1 বস্তুর জন্য A1 কী হবে? আলফা R1। M2 এর ক্ষেত্রে কী হবে? A2 ইকুয়ালস টু আলফা R2। M3 কী হবে? A3 ইকুয়ালস টু আলফা R3। এবার এই কণাগুলোর ওপর ক্রিয়াশীল বল আমরা পাব, ক্রিয়াশীল বল। আমরা সবাই জানি সূত্রটা F ইকুয়ালস টু MA, তাহলে F1 ইকুয়ালস টু M1 A1, F2 ইকুয়ালস টু M2 A2, F3 ইকুয়ালস টু M3 A3। এবার আমরা এর মান কি পেয়েছি বসিয়ে দেবো। F1 ইকুয়ালস টু M1 আলফা R1, F2 ইকুয়ালস টু M2 আলফা R2, F3 ইকুয়ালস টু M3 আলফা R3। এটা আমরা পেয়ে গেলাম। এবার বলের ভ্রামক বার করতে পারবো আমরা। দ্বন্দ্ব বলের ক্ষেত্রে আমরা, মানে টর্কের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম, দ্বন্দ্ব বলের সাহায্য লাগে। দ্বন্দ্ব বলের বাহু কি হচ্ছে কী বলে, ডিস্টেন্স আর প্রযুক্ত বল। তাহলে G1 এখানে এটা কেটে দিই, G1 ইকুয়ালস টু F1 R1, G2 ইকুয়ালস টু F2 R2, G3 ইকুয়ালস টু F3 R3। এফ এর মান আমরা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিলে হবে কি M1 আলফা R1 স্কোয়ার, এখানটা হবে M2 আলফা R2 স্কোয়ার, এখানটা হবে M3 আলফা R3 স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে আমরা টর্ক বার করবো। টর্ক আমরা জানি টর্ক এ মানে কি, টর্ক হচ্ছে এই যে বলের ভ্রামকগুলোর সমষ্টি। তিনভাবে ডেফিনিশন দেওয়া যায় বলেছিলাম, যে বলের ভ্রামকের সমষ্টি একটা ছিল, তার মধ্যে যে বলের ভ্রামক আমরা পেয়েছি এইগুলো আমরা যোগ করবো এবার, যে M1 আলফা R1 স্কোয়ার প্লাস M2 আলফা R2 স্কোয়ার প্লাস M3 আলফা R3 স্কোয়ার প্লাস ডট 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 যত পর্যন্ত আছে। তাহলে আলফাটা এখান থেকে কমন যাবে, M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস এরকম ডট ডট চলতে থাকবে।
আলফা ইকুয়ালস টু আমরা রাশিবিজ্ঞানে শিখেছিলাম যে এরকম করে চলতে থাকলে আমরা একটা চিহ্ন আনতাম, সামেশান চিহ্ন। সামেশান, যেটার আই মানে কি, যেখান থেকে শুরু হচ্ছে আইটা কোথা থেকে, 1 থেকে, আর শেষ হচ্ছে কোথায়, এন সংখ্যা পর্যন্ত, এন এম আই আর আই স্কোয়ার। এটাকেই আমরা লিখি ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা মনে রাখতে হবে, যেহেতু আই ইকুয়ালস টু সামেশান এন আর স্কোয়ার। এই আইটাকেই বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। আজকে বলুন এতটাই থাকলো। পরের দিন আমরা যে সূত্রগুলো, গতিশক্তি যে সূত্র, সেটা রৈখিক গতির ক্ষেত্রে কী হয়, ঘূর্ণন গতির ক্ষেত্রে কী হয়, সেটা আমরা জানবো। আরও সমস্ত যে আবর্ত গতিশক্তি, এই সমস্ত সম্পর্কে আমরা জানবো, সেটা নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।